মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। বাড়ি পৌঁছল দেয়াসিনী। ওকে দেখতে পেয়েই দেয়াসিনীর মা জড়িয়ে ধরল ওকে। মা কাঁদছে, পেছনে দিদা, পূর্বা আর মায়ামাসি দাঁড়িয়ে। বাবা এখন কিছুটা সুস্থ, নার্সিংহোম থেকে আজকে রিলিজ করে দেবে। ভাই আর মামা আনতে গেছে বাবাকে। দেয়াসিনী দেখল কেঁদে কেঁদে মায়ের চোখ মুখ একেবারে ফুলে গেছে। বাবার শরীর খারাপ হলে আর মাকে কাঁদতে দেখলে কেমন অসহায় লাগে দেয়াসিনীর। মাকে জিজ্ঞেস করল দেয়াসিনী, কি হয়েছে বাবার? মা দেয়াসিনীকে আঁকড়ে ধরে বলল, স্ট্রোক হলো হঠাৎ। উফ, কি কষ্ট, কি কষ্ট হচ্ছিল মানুষটার বাপি। আমি যে কি ভয় পেয়ে গেছিলাম। এমন সময় মেন গেটে আওয়াজ হলো, ভাইরা এসে গেছে। মা ছুট্টে দরজার কাছে চলে গেল। দেয়াসিনী তাড়াতাড়ি বাবার বিছানাটা দেখে নিল পরিষ্কার আছে কিনা। 4 দিন হলো দেয়াসিনী বাড়িতে এসেছে। বাবা এখন ঘুমোচ্ছে। এই 4 দিনে ও বাড়ি থেকে একেবারেই বেরোয়নি। বাবার কাছেই বসে থেকেছে সারা দিন। ডাক্তার বলেছে রিকভারি করতে একটু সময় লাগবে। বেশিরভাগ সময়ই বাবা ঘুমিয়ে থাকে, কথাবার্তা বলতে একটু অসুবিধে হয়, হাঁটাচলা করতেও। মা কেমন প্রাণহীন হয়ে গেছে, চুল আঁচড়ায় না, বেশি কথা বলে না। ভাই সদ্য ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। কিছুদিন কামাই হয়েছে, দেয়াসিনী আজ জোর করে ভাইকে কলেজে পাঠালো। বাবাকে দুপুরের ওষুধ খাইয়ে দিল, এখন আর খাওয়ানোর নেই। মাকে ঠাকুরঘর থেকে বের করে খাওয়াবে বলে দেয়াসিনী দোতলায় উঠল। পুজোর ঘরের লাগোয়া ছাদে মায়ামাসি বসে চাল ঝাড়ছে। দেয়াসিনীর হঠাৎ মনে পড়ল বাড়িতে এসে মায়ামাসির সঙ্গে একেবারেই কথা বলা হয়নি। মায়ামাসি ওর জন্মাবার আগে থেকে এ বাড়িতে আছে, বাড়ির সব কাজ করে, আর মায়ের ছায়া সঙ্গী। ও মায়ামাসির পিঁড়িতে বসে বলল, দুপুরে খেয়েছো তুমি? এখন যে এসব নিয়ে বসলে, স্নান হয়ে গেছে না তোমার? মায়ামাসি হাসল। পাশে শুকোতে দেয়া আমের আচারের কৌটো এগিয়ে দিয়ে বলল, ও চান করে নেব আবার। দাদাবাবু ঘুমোচ্ছে? দেয়াসিনী একটা আম মুখে পুরল। মায়ামাসি বলল, চা বাগানের খবর পেয়েছ? দেয়াসিনী বলল, কি খবর? তোমার বন্ধুর বাবা চলে গেল মোটর অ্যাক্সিডেন্টে। তোমার বাবা অসুস্থ হওয়ার 2 দিন পর। দেয়াসিনী কি বলবে বুঝে উঠতে পারছে না। কোনো রকমে বলল, কি বলছো? কোন বন্ধু? মায়ামাসি বলল, দেবযানী। দেয়াসিনী হতভম্ব, বলল, দেবুর বাবা? জেঠু? জেঠু আর নেই? আমায় বলনি কেন? আমায় কেউ কিছু বলনি কেন? দেয়াসিনী ঝট করে উঠে পড়ল, মার কাছে জানতে হবে। মায়ামাসি উঠে এসে ওর হাত ধরল। কি করছো বাবি? তোমার মা জানেন না, অসুস্থ। বাড়িতেই কথাগুলো জোরে বলতে নেই। পূর্বা খবর পেয়েই চলে গেছে। তুমি তখন দাদাকে নিয়ে দিশেহারা। শান্ত হও, যে চলে গেছে সে ফিরবে না। বাড়িতে তোমার অসুস্থ বাবা। দেয়াসিনী অদ্ভুত চোখে তাকালো মায়ামাসির দিকে। পুজোর ঘরে মাকে দেখল, নিচে নেমে এসে বাবাকে দেখল একবার। খুব চিন্তা হলো। দেয়াসিনী জানে দেবযানী ওকে সবচেয়ে কাছের বন্ধু মনে করে। বাবা এখন একটু স্টেবল। দেয়াসিনী ঠিক করে নিল ও যাবে। ভাবল আজকে গিয়ে কাল ফিরে আসবে। পাশের ঘরে দিদা বই পড়ছে। দিদার ফোন থেকে মামাকে ফোন করে 2 দিন মায়ের কাছে থাকতে বলে দিল। দেয়াসিনী দোতলায় এলো আবার। ঝটপট ঘর গুছিয়ে নিয়ে মাকে ডাকল। মা অবাক হলো, বলল, কলকাতা ফিরছিস হঠাৎ? পরীক্ষা আছে নাকি? দেয়াসিনী তাড়াতাড়ি বলল, একটু চা বাগানে যাচ্ছি মা, কালই ফিরব। মামাদের আসতে বলেছি, এসে যাবে একটু পরে। মা যেন বিশ্বাস করতে পারছে না ওর কথাগুলো। কোথায় যাচ্ছিস বললি? দেয়াসিনী ওর ঘরের জানলাগুলো বন্ধ করতে করতে বলল, বাগানে মা, দেবুদের খুব বিপদ। ওর মা ঘরের ভেতর ঢুকে প্রায় চেঁচিয়ে উঠলেন, বাগান বাগান বাগান! তোর লজ্জা করছে না? এরকম একটা সময়েও তুই বাগানে যাবি? তোর বাবার এই অবস্থা, আমি কিভাবে বেঁচে আছি তুই দেখতে পাচ্ছিস না? তুই মানুষ? ওই ওই একটা ছেলের জন্য? মা, কি বলছো তুমি? দেবুর বিপদ, ওর কাছেই যাচ্ছি, কালই ফিরব। মামারা আসছে, তোমাকে একা থাকতে হবে না। দেয়াসিনী দাঁড়ালো না।
সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আর তুমি যার কথা বলছো সে এখন ওখানে থাকে না। ওর মা চেঁচিয়ে আবারও কিছু বলতে যাবেন, মায়ামাসি মায়ের হাত ধরলেন। দাদা অসুস্থ, বৌদি চুপ করো, চুপ করো, তুমি এরকম করছো কেন? দেয়াসিনী সদর খুলে বাইরে বেরিয়ে এলো। বাস ধরল, 2 ঘন্টা লাগবে, সন্ধ্যের আগেই পৌঁছে যাবে। সাকোয়াঝোড়ার চৌমাথায় যখন দেয়াসিনী বাস থেকে নামল, তখন চারদিক একেবারে অন্ধকার। ও কাউকে ফোন করে খবর দেয়নি, বলেনি যে আসছে। এই মেন রাস্তা থেকে কিছু দূর গিয়ে খালির দিকে নেমে কাঁচা রাস্তা ধরে যেতে হবে, একাই যেতে হবে। অনেক দিন পর এলো এবার, অন্ধকারে যেতে তাই একটু কেমন কেমন লাগছে। কাউকে ফোন করে ডাকবে, কিন্তু ততক্ষণ কোথায় অপেক্ষা করবে? চৌমাথায় দাঁড়িয়ে এসব ভাবতে লাগলো দেয়াসিনী। ও হাঁটবে বলে ঠিক করলো, এমন সময় পেছন থেকে একটা সাইকেল এসে থামল। কি রে তুই এখন এখানে কোত্থেকে? আমি দূর থেকে ঠিকই ধরেছি, কিন্তু বিশ্বাস হচ্ছিল না যে তোকেই দেখছি। দেয়াসিনী তাকিয়ে হাসল। কতদিন পর দেখা সৌগতর সঙ্গে। সৌগত শুভর বন্ধু, ওরও বন্ধু সেই ছোট্টবেলার থেকে। দেয়াসিনী বলল, আমি এলাম একটু আগে, কিন্তু এত শুনশান কেন সবকিছু? সৌগত বলল, কিছু শুনিসনি দেবযানীর? দেয়াসিনী থামিয়ে দিল, বলল, জেঠুর খবরটা শুনেই তো এলাম। সৌগত কিছুক্ষণ তাকিয়ে থাকল, হঠাৎ বলল, পরে শুনিস তাহলে। দেয়াসিনী ওকে জিজ্ঞেস করল, তুই কি এখন ফিরছিস? চল তাহলে একসাথেই যাই। সৌগত বলল, না রে, একটু পার্টি অফিস যেতে হবে। কিন্তু তুই একা দাঁড়িয়ে আছিস, শুভ কখন আসবে? দেয়াসিনী বলল, আরে শুভকে আসতে বলিনি, মানে কাউকেই ফোন করিনি, আমি তো একাই যাচ্ছিলাম। সৌগত বলল, চ তোকে ছেড়ে আসি। সাইকেল থেকে নেমে হাঁটা শুরু করলো। হঠাৎ দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করল, দেবযানীর বাড়িতে উঠবি না তো? দেয়াসিনী চটপট মাথা নেড়ে বলল, আমার কি একটা বাড়ি নাকি এখানে? তোদের সবার বাড়িই তো আমার, যেখানে ইচ্ছে থাকতে পারি। সৌগত হাসল। সৌগতর পাশে পাশে হাঁটছে দেয়াসিনী। মেন রাস্তা থেকে এবার নেমে যাবে ডান দিকে, খালির দিকে। মেন রাস্তা ধরে আরেকটু সোজা গিয়ে কালী মন্দিরটাকে বাঁদিকে রাখলে ডাক্তার জেঠুর বাড়ি, যে বাড়ি দেয়াসিনীর এককালে চা বাগানের ঠিকানা ছিল। ছোটবেলা ও বাড়িতেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছে ও। খালের রাস্তায় নামার আগে দাঁড়িয়ে পড়ে একবার কালী মন্দিরের দিকে তাকালো সে। জায়গাটা অন্ধকার, মন্দিরটা ওই বাড়িটাকে আড়াল করে রেখেছে। ঢালু রাস্তাটায় সাইকেল নিয়ে নেমে গিয়ে সৌগত দেয়াসিনীর জন্য অপেক্ষা করছিল। ও দেখল দেয়াসিনী দাঁড়িয়ে পড়েছে, দীপ্তদার বাড়ির দিকে চেয়ে আছে। ও দেয়াসিনীকে ডাকল না। অল্প সময় বাদে দেয়াসিনী ধীরে ধীরে নেমে এলো। সৌগত টর্চ পার করে এগিয়ে ধরল। দেয়াসিনীকে বলল, কাল সকালে আসিস। দেয়াসিনী কিছু বলল না, টর্চটা হাতে নিল। সৌগত আবার বলল, আছিস তো কদিন? দেবু তোর কথা খুব বলছিল। দেয়াসিনী উত্তর দিল, কালই ফিরব রে, বাবার শরীরটা ভালো নেই। সৌগত বলল, আমি এদিকটা সামলাচ্ছিলাম, জানিসই তো দেবুদের কেউ নেই। কাকুর খবর পেয়েছি, যেদিন সকালে তোর বাড়ি যাব তার আগের দিনই হলো সর্বনাশটা। 2 দিন অন্তত থেকে যা, এই সময় দেবুর তোকে খুব দরকার। দেয়াসিনী চুপচাপ শুনল, উত্তর না দিয়ে হাঁটতে থাকল। ভাবল, জেঠু চলে যাওয়া ছাড়া আর কি কিছু হয়েছে? এখনও হাঁটছে দেয়াসিনী আর সৌগত। পূর্বাদের বাড়ির সামনে এসে সৌগত সাইকেল ঘুরিয়ে নিল। বলল, আমি আসি রে, পার্টি অফিসে ওরা অপেক্ষা করছে। দেয়াসিনী বলল, আমি তো দেরি করিয়ে দিলাম, কিন্তু শুভর সাথে দেখা না করেই চলে যাবি? সৌগত যেতে যেতে বলল, রাতে আসছি তো। শুভ পূর্বার দাদা,
ও বেরিয়ে এসে দেয়াসিনীকে দেখে বলল, তুই আসবি, জানালি না কেন? তোকে আনতে যেতাম। বস বস, আমি মাকে ডাকছি। দেয়াসিনী বলল, কাকিমা কোথায়? শুভ বলল, দেবুর বাড়িতে। দেয়াসিনী উঠোনে বেঞ্চের ওপর ব্যাগ রেখে বলল, চল আমিও যাচ্ছি। শুভ উত্তর দিল, এখন যাস না, দিদি রান্নাঘরে, তুই কথা বল, কাল যাস। দেয়াসিনী অবাক হল। পূর্বারা 3 ভাই বোন। সরোযদী সবচেয়ে বড়। রান্নাঘরে কাজ করছে সরোযদী। ওর কাছ থেকেই পুরো ঘটনাটা শুনল দেয়াসিনী। অনেক রাতে সকলে এলো শুভর বাড়িতে। দেওয়ালের এক পাশে সাইকেলে ভর দিয়ে বসল সৌগত। উঠোনে রাখা বেঞ্চে একদিকে সরমা কাকিমা মানে পূর্বাদের মা বসেছেন, আর অন্যদিকে সরোযদী। দুজনের মাঝখানে দেয়াসিনী স্তব্ধ হয়ে বসে আছে। ওর চোখ দুটো নড়ছে না, মুখ দিয়ে কথা সরছে না, কিছু ভাবতে পারছে না যেন। দেয়াসিনীর হাত ধরে আস্তে করে একবার ডাকল সরোযদী। দেয়াসিনী শুনতে পেল না। ও ভেবেই যাচ্ছে দেবযানীর ওপর দিয়ে ঘটে যাওয়া দুর্যোগের কথা। দেবযানীর বাবার অ্যাক্সিডেন্টের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি সেদিনই মারা যান। দেবযানীর মা তখন হাসপাতালেই ছিলেন। দেবযানী টাকা নিতে বাড়িতে আসে। 2 দিন আগে ওর কাকা আর তার বন্ধু এসেছিল বাইরে থেকে। দেবযানী বাড়িতে আসতেই ওরা দুজন চড়াও হয় ওর ওপর। কিছুক্ষণ পর সৌগত দেবযানীর মাকে বাড়ি পৌঁছে দিতে আসে। ঘরে ঢুকে রক্তাক্ত দেবযানীকে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে দেবযানীর মা। সৌগত বাড়ি থেকে বেরোতে গিয়েই চিৎকার শোনে। ঘরে গিয়ে দেখতে পায় দৃশ্যটা। ও দেরি করেনি, ছুট্টে গিয়ে ওর মাকে ডেকে এনেছিল। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় দেবযানীকে। দেবযানীর জ্ঞান ছিল। হাসপাতাল থেকে চলে এসেছিল বিকেলেই। বাড়ি ঢুকে দেখেছিল উঠোনে শোয়ানো বাবাকে ঘিরে অনেক ভিড়। পাশে ওর মা হাউ হাউ করে বুক চাপড়ে কাঁদছে। দেবযানী বাবার কাছে যায়নি। উঠোনের এক কোনায় বসেছিল, কাঁদতে পারছিল না। সেই শক্তিও যেন অবশিষ্ট ছিল না ওর শরীরে। মায়ের কান্নার মধ্যে দেবযানী আর ওর বাবা দুজনেরই জন্য এক বুক হাহাকার মিশেছিল। পুলিশ এসেছিল রাতে। দেবযানীর মা দাওয়ায় চুপ করে বসেছিল। দেবযানী ওর ঘর থেকে বেরোয়নি। দুজনেরই কথা বলার ক্ষমতা ছিল না। পুলিশ ফিরে যায়। সৌগত একটু সময় চেয়ে নিয়েছিল পুলিশের কাছে। পরে সরমা কাকিমা, সৌগতর মা, সৌগত, পূর্বা সবাই মিলে দেবযানীকে পুলিশের সাথে কথা বলার রাজি করানোর চেষ্টা করে। তখন দেবযানী ওর মায়ের দিকে তাকিয়ে দেখছিল। ওর মা যেন এসব কথা বুঝতেই পারছে না, কেমন নির্জীব হয়ে পড়ে আছে। দেবযানী তারপর আরও চুপচাপ হয়ে গিয়েছে। শুধু সৌগতকে 2 বার জিজ্ঞেস করেছিল দেয়াসিনীর কথা। সব শুনে দেয়াসিনী হঠাৎ উঠে দাঁড়ালো। সরোযদী ওর হাত ধরল। দেয়াসিনী কোনো রকমে বলল, আমি একবার ঘুরে আসি ও বাড়ি থেকে সরোযদী। সরমা কাকিমা মানে পূর্বার মা দেয়াসিনীকে বললেন, এখন অনেক রাত হয়েছে মা, দেবুর শরীরটা তো খারাপ, ভাত তরকারি নিয়ে গিয়ে খাইয়ে এলাম দুজনকে। ঘুমিয়ে পড়েছে এতক্ষণে, কাল সকালে উঠেই যাস। সরমা কাকিমা সবাইকে খেতে দিল। দেয়াসিনী বলল, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। কাকিমা শুনল না, জোর করে খাবার মুখে তুলে দিল। দেয়াসিনী স্বাদ পেল না কোনো। 2 গাল খাওয়ার পর কাকিমা আর জোর করল না। দেয়াসিনী কল থেকে মুখ ধুয়ে এলো। অনেকক্ষণ হলো সবাই ঘুমিয়ে পড়েছে। বিছানায় একভাবে শুয়ে আছে দেয়াসিনী। ওর ঘুম আসছে না। পাশে পূর্বা ঘুমোচ্ছে, তারপর সরোযদী। ঘুমোনোর আগে ওকে মাঝে শুতে বলেছিল দুজন, যেমন করে ছোটবেলায় ঘুমোতো। কিন্তু দেয়াসিনীর মন অস্থির হলে মাঝে থাকতে পারে না, একটু আড়ালের দরকার হয়। বিছানায় শুয়ে শুয়ে পূর্বা কথা বলছিল ওর সাথে। ও কিছু শুনছিল না। পূর্বা বুঝতে পেরে চুপ করে যায়। পরদিন সকালে দেয়াসিনীর যখন ঘুম ভাঙে, তখন বাইরে উঠোনে মোরগ ডাকছে। মোবাইল খুলে দেখে 5:30 বাজে। সঙ্গে দেখল মায়ের একটা মিসড কল। কাল রাতে মা ফোন করেছিল।
এত সকালে মা ওঠেনি, পরে কল ব্যাক করবে ভেবে দরজা খুলে বাইরে এলো। সরোযদী বিছানা ছেড়ে ওঠার আগেই জানলা খুলে দিয়েছিল। ওই হাওয়ায় শেষ রাতে দেয়াশিনীর একটু চোখ লেগে গেছিল। আর একটু ঘুমোলে ভালো হতো, কিন্তু ও আর শুয়ে থাকতে পারল না। বাইরে বেরিয়ে একটু হালকা লাগছে দেয়াশিনীর। ও কলপাড়ে এলো মুখ ধুতে। বাঁদিকে একটা ছোট্ট বাঁশঝাড়, তার পেছনেই দেবুদের বাড়ি। দেবুর ঘরের জানলাটা এখান থেকে দেখা যায়, এখনো বন্ধ। ডান দিকে পেছনে অনেকটা দূরে কালী মন্দিরটা আবছা দেখা যায়। ওদিকে তাকিয়ে দেয়াশিনীর মনটা বিস্বাদ হয়ে গেল। চা খেয়ে দেবুদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। দরজাটা খুলতে গিয়েই একটু কেঁপে গেল দেয়াশিনী। দেবুর মা দরজা খুলল। ওকে দেখে হাত ধরে দাওয়ায় নিয়ে এলো। দেয়াশিনী আলতো করে জড়িয়ে ধরল দেবুর মাকে। তারপর দরজা ঠেলে দেবুর ঘরে ঢুকল। দেবু বিছানায় শুয়ে। ওকে দেখে উঠে বসল। বলল, তুই এসেছিস এত সকালে? দেয়াশিনী দেবুকে জড়িয়ে ধরল। দেবযানী নিঃশব্দে কাঁদছে। অনেকক্ষণ পর দেয়াশিনী দেবুকে ছেড়ে ওর সামনে বসল। ভালো করে ওকে দেখল। প্রাণ বলে কিছু নেই যেন, শুকনো দেখাচ্ছে। আরও রোগা হয়ে গেছে, চোখ মুখ কালচে লাগছে। বাগানের সবচেয়ে সুন্দর আর শান্ত মেয়ে ছিল দেবযানী। ও অনেকক্ষণ ধরে মুখ নামিয়ে কাঁদছে। বাবা মারা যাবার পর কাঁদার সময়টুকুও পায়নি ও। কিছুক্ষণ পরে দেবযানী সহজ হলো একটু। দেয়াশিনী এবার জিজ্ঞেস করল, পুলিশের সঙ্গে কথা বলবি এবার? দেবযানী কিছুক্ষণ বাইরে তাকিয়ে থাকল। তারপর কান্না চেপে বলল, মাকে দেখলি দেয়া? আমরা একেবারে নিঃশেষ হয়ে গেছি রে। দেয়াশিনী ধরা গলায় বলল, সবাই তোর পাশে আছে দেবু। সবাই চাইছে তুই একটু উঠে দাঁড়া, লড়াইটা কর। দেবযানী উঠে দাঁড়িয়ে প্রশ্ন করল, চা খাবি তো? দাঁড়া, আমিও চা খাবো, করে আনছি। সেই সময়ই দরজা ঠেলে পাশের বাড়ির রাধা বৌদি ঢুকলো চায়ের কাপ নিয়ে। বলল, কোথাও যেতে হবে না, দেখো চা এনেছি। বাপ্পা, দুবেলা খাওয়া দেওয়ার সময় কত মিনতি করতে হয়, আজ বন্ধু এসেছে বলে চা করতে যাচ্ছ? দেবযানী কিছু না বলে বাইরে গেল ফ্রেশ হতে। রাধা বৌদি দেয়াশিনীকে দেখে হাসল। বলল, তোমার কথাই শুনবে, একটু বুঝিয়ে বলো তো। মিলন এসেছিল কাল রাতে, বলল কতদিন ঝুলিয়ে রাখবে, এরপরে প্রমাণের কি সব ঝামেলা হবে। দেয়াশিনী চোখ তুলল। মিলন? ওই লোকাল পার্টির ছেলেটা? ও এখানে কি করছে? রাধা বৌদি বলল, ও খুব ভালো ছেলে, খুব হেল্পফুল। পার্টি থেকে তো বলেইছে দেবুকে সব রকম সাহায্য করবে। দেবযানী ঘরে ঢুকলে রাধা বৌদি বেরিয়ে গেল। দেবযানীর হাত ধরে বলল, একটু সাহস আন। দেবযানী বলল, সবাই বলতে কাদের কথা বলছিস তুই? সরমা কাকিমারা আর সৌগতর পরিবারকে বাদ দিচ্ছি। সকাল বিকেল বাড়িতে পাড়ার লোক এসে মাকে সান্ত্বনা দিয়ে বলে যায়, যা হয়েছে মেনে নাও, থানা পুলিশ করো না, তুমি একা মানুষ, মেয়েটাকে দেখো। মা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে ওদের দিকে। দেয়াশিনী দেবযানীকে বলল, পার্টি থেকে তো বলেছে তোকে হেল্প। দেবযানী ওর দিকে তাকিয়ে বলল, আমাদের পঞ্চায়েত প্রধানের ছেলের গাড়ির সঙ্গেই তো বাবার অ্যাক্সিডেন্টটা হলো দেয়া, ওরা তো হেল্প করবেই। দেয়াশিনী আর কিছু বলতে পারল না। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।